গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্ট। আজ আমরা একটা আনন্দময় টপিক্সের উপরে কথা বলবো, যেটা হচ্ছে ইরিগেশন। ইরিগেশন আমাদের সিভিলের একটা খুব ভালো পার্ট, এবং তার সাথে সাথে আমাদেরকে পুরোটা জানতে হবে যে ইরিগেশনটা কি জিনিস, বা ইরিগেশনের মাধ্যমে আমরা কি করতে পারি, বা ইরিগেশনে কি কি রয়েছে। তাই আর দেরি না করে শুরু করতে চাই। দেখো, ফার্স্ট এখানে আমাদেরকে বুঝতে হবে যে লার্নিং অবজেক্টগুলো কি, মানে আমরা এখানে ইরিগেশনটা কি জন্য পড়বো, ইরিগেশন পড়ে আমাদের সুবিধা কি হবে, বা ইরিগেশন পড়ে আমরা কি কি কাজ করতে পারবো। তো ইরিগেশন তোমার দেখো কি বলেছে, ফার্স্ট আমরা পয়েন্ট দেখে নেব। আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক কনসেপ্ট অ্যান্ড ইম্পর্টেন্স অফ ইরিগেশন। কি বলছে, বেসিক কনসেপ্টটা জানবো। ইরিগেশন যেটা জিনিস, একটা ইরিগেশন যে একটা মাধ্যম, সেটা একটা বেসিক কনসেপ্ট আমরা জানবো, এবং কি ইম্পর্টেন্স রয়েছে এর মধ্যে। ইম্পর্টেন্স যদি কিছু না থাকে তাহলে তো আমাদের ইরিগেশন চ্যাপ্টারটা পড়ে বা ইরিগেশন চ্যাপ্টারটার উপরে কাজ করে কিছু লাভ নেই। নেক্সট কি বলেছে, লার্ন অ্যাবাউট ডিফারেন্ট টাইপস অফ ইরিগেশন সিস্টেম। ইরিগেশন সিস্টেম আমাদের বিভিন্ন ওয়েতে হয়, ডিফারেন্ট ওয়ে কী কী রয়েছে সেগুলো আমরা পরপর পড়ব। নেক্সট কি রয়েছে, আইডেন্টিফাই দ্য কম্পোনেন্টস ইউজেস ইন ইরিগেশন। কম্পোনেন্টসগুলো ইরিগেশনের যে আমরা ইউজ করব, যেসব ইরিগেশনের জন্য যে কম্পোনেন্টসগুলো ইউজ করব সেগুলো আমরা আইডেন্টিফাইড করব। নেক্সট পয়েন্ট কি বলেছে, আন্ডারস্ট্যান্ড প্রপার মেনটেন্স অ্যান্ড ইউজেস অফ ইরিগেশন ইকুইপমেন্টস। আমরা যে ইরিগেশনের জন্য ইকুইপমেন্ট, যন্ত্রাংশগুলো বা বলবো, বা যেসব জিনিসগুলো ইউজ করব সেগুলো আমরা কি মেনটেনেন্স করব, কিভাবে মেনটেন্স করব, বা কিভাবে প্রপারলি ইউজ করব সেগুলো আমরা জানব। আমরা ফার্স্ট পয়েন্ট দেখে নেব, ইরিগেশনটা কি জিনিস, হোয়াট ইজ ইরিগেশন। তার তো একটা ডেফিনেশন রয়েছে। সেই ডেফিনেশনের পার্টটা যদি আমরা ভালোভাবে একবার বুঝে নিতে পারি তাহলেই আমরা পুরো সিস্টেমটা বুঝে যাব। প্রথমে যদি আমরা ডেফিনেশন পার্টটা ভালোভাবে আয়ত্ত করতে হবে। কি লেখা আছে ফার্স্ট আমরা একটু দেখে নেব। ইরিগেশন ইজ দ্য আর্টিফিশিয়াল অ্যাপ্লিকেশন অফ ওয়াটার। এই যে দেখো, ইরিগেশন আমাদের কি বলেছে, ইরিগেশন ইজ দ্য আর্টিফিশিয়াল অ্যাপ্লিকেশন অফ ওয়াটার। মানেটা কি, প্রথমে এই জায়গাটায় তোমরা বুঝে নাও। আর্টিফিশিয়াল মানে এটা মানুষের তৈরি করা, বা বলো ম্যানমেড, মানে এটা কোনো ন্যাচারাল কালামিটি থেকে তৈরি হয়নি, বা ন্যাচারাল কিছু থেকে তৈরি হয়নি। সেটা হচ্ছে যেটা আমরা নিজেরা তৈরি করছি, সেটা হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল অ্যাপ্লিকেশন অফ ওয়াটার টু সয়েল অর ক্রপস। মানে কোনো শস্যতে আমরা যেগুলো আলাদাভাবে পাম্পের মাধ্যমে বলো, বা সেচ আলাদাভাবে যেগুলো আমাদের আগে ছিল, মানে ট্রাভেল করে পরে জল দেওয়া, নিয়ে গিয়ে কোনো পুকুরে জল আছে সেগুলো নিয়ে গিয়ে সেখানে দেওয়া। এখন উন্নত হচ্ছে, পাম্পের ব্যবহার শুরু হয়ে গেছে, সেই জন্য আমরা আর্টিফিশিয়ালভাবে সেখানে কোনো শস্যের উপরে জল দিচ্ছি। কি বলেছে আরেকবার পুরোটা পড়ে নিই। ইরিগেশন ইজ দ্য আর্টিফিশিয়াল অ্যাপ্লিকেশন অফ ওয়াটার টু সয়েল অর ক্রপ টু হেল্প ইন দেয়ার গ্রোথ when rainfall is not sufficient। মানে কি বলেছে, ধরো কোনো একটা শস্য আমাদের রোপণ করা হয়েছে, সে একটা মাটি, প্রথমে জল ছিল, ন্যাচারালি জল ছিল, কিন্তু সেটা বর্তমানে এখন আমাদের টেম্পারেচার হাই হওয়ার কারণে জলটা শুকিয়ে গেছে। তাহলে সেই জায়গায় আমাদেরকে কি করতে হবে, পাম্প সেট ইউজ করে সেখানে জল পৌঁছাতে হবে। তাছাড়া সেই জায়গার যে ক্রপ রয়েছে বা শস্যটা রয়েছে তার গ্রোথ হবে না, সে কিছুদিন পর মারা যাবে। তাহলে আমাদের আলটিমেটলি যদি আমরা এই ইরিগেশন সিস্টেমটা না ব্যবহার করি তাহলে আমাদের ওই শস্যটা ড্যামেজ হয়ে যাবে, বা যেখানে আমরা আমাদের সাফিসিয়েন্ট আমরা জল পর্যাপ্ত দিতে পারবো না
সেই জায়গাতে আমাদেরকে ইরিগেশন সিস্টেম ব্যবহার করতে হবে। পারপাসগুলো আরেকবার আমরা ভালো করে পড়ে নিই। এই যে পারপাসগুলো কি কি আছে, কি বলেছে, টু সাপ্লাই ওয়াটার টু ক্রপস, শস্যতে আমরা জল সাপ্লাই দেব ইরিগেশন সিস্টেমের মাধ্যমে। কি বলেছে, মেনটেন ময়েশ্চার ইন দ্য সয়েল, আমাদের সয়েলের নিজস্ব একটা ময়েশ্চার মানে আর্দ্রতা রয়েছে, সেটা মেনটেন যদি না করতে পারি তাহলে সেই জায়গায় কিন্তু চাষাবাদ ভালো হবে না। এরপর কি বলেছে, ইমপ্রুভ প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ক্রপ ইল্ডস, আমাদের যে প্ল্যান্ট মানে যে গাছ বলো বা শস্য বলো, যেসব যেগুলো আমরা লাগাবো সেগুলোর মানে গ্রোথের ইমপ্রুভমেন্ট করতে হবে। নেক্সট কি বলেছে, প্রিভেন্ট সয়েল ড্রাইং অ্যান্ড ক্র্যাকিং, যাতে মাটিটা শক্ত না হয়ে যায়, যাতে মাটিটাতে কোনো ফাটল না আসে, সেই জন্য আমাদেরকে ইরিগেশন ব্যবহার করতে হবে। তাছাড়া আমাদের আরও অনেক কিছু পারপাস রয়েছে, সেগুলো আমরা একে একে আলোচনা করব ব্যাপারটা নিয়ে। তাই খুব ভালোভাবে খুব মনোযোগ সহকারে এই ভিডিওটা একটু দেখো, তাহলেই বুঝতে পারবে জিনিসটা আমরা কি বলতে চাইছি। নেক্সট আসছি আমাদের এই ইম্পর্টেন্স অফ ইরিগেশন, মানে আমাদের যে সেচ ব্যবস্থা রয়েছে তার কতটা গুরুত্ব রয়েছে। ইম্পর্টেন্স মানে এক কথায় আমরা বলবো গুরুত্ব, ইরিগেশন মানে তোমরা বুঝতেই পারছো সেচ ব্যবস্থা। তাহলে কতটা সেচের যে গুরুত্ব রয়েছে আমরা এই যে কয়েকটা পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ সেখান থেকে আমরা সেটা দেখে নেব। 1 নম্বর পয়েন্ট কি আছে বলো তো, এনশিওর ক্রপ গ্রোথ ইন ড্রাই আর ড্রট এরিয়া, কি বলেছে, শুষ্ক বা খরা অঞ্চলে ফসলের বৃদ্ধি নিশ্চিত করে। নেক্সট কি আছে, ইনক্রিজ এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি, এগ্রিকালচার মানে কি বলতো, কৃষি, ইনক্রিজ মানে কি বাড়ায়, তাহলে কি কৃষি উৎপাদনশীলতা খুব বাড়ায়। তারপরে কি আছে, সাপোর্ট মাল্টিপল ক্রপিং মোর দেন ওয়ান ক্রপ এ ইয়ার, মোর দেন ওয়ান ক্রপ ইয়ার মানে কি বলেছে, একাধিক বছরে একাধিক ফসল। তাহলে সাপোর্ট মাল্টিপল ক্রপিং, সাপোর্টস মাল্টিপল ক্রপিং মোর দেন ওয়ান ক্রপ এ ইয়ার, তাহলে কি বলেছে, একাধিক ফসল সমর্থন করে কিন্তু অতিরিক্ত আরেকবার বছর। তারপর কি বলেছে, হেল্পস কন্ট্রোলস টেম্পারেচার অ্যান্ড রিমুভ ফ্রস্ট, তাপমাত্রা এবং তুষারপাত অপসারণ করতে সাহায্য করে। লাস্ট পয়েন্ট কি বলেছে, এসেনশিয়াল ফর হর্টিকালচার অ্যান্ড ল্যান্ডস্কেপিং, উদ্যান পালন এবং ল্যান্ডস্কেপিং এর একটা জন্য অপরিহার্য কাজ করে ইরিগেশন সিস্টেম। তাহলে এই যে ইম্পর্টেন্সগুলো আমরা দেখলাম, এই ইম্পর্টেন্সগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমাদেরকে সাহায্য করে ইরিগেশন সিস্টেম মানে সেচ ব্যবস্থা, এই সব জিনিসগুলো করতে খুব আমাদেরকে আগ্রহী করে তোলে, যাতে আমাদের ফসলের কোনো ক্ষতি না হয়, আমাদের সয়েলের কোনো ক্ষতি না হয়, সেই সব জিনিসগুলো খুব লক্ষ্য করে। আমরা নেক্সট পয়েন্ট এসেছি, সোর্স অফ ইরিগেশন ওয়াটার। অ্যাকচুয়াল আমরা যে ইরিগেশন করব, আমরা সেচ ব্যবস্থা যে করব তার জন্য যে ওয়াটারটা দরকার হবে সেটার উৎস কোথা থেকে আসবে। প্রথমত দেখো আছে সারফেস ওয়াটার, গ্রাউন্ড ওয়াটার আর রেন ওয়াটার হারভেস্টিং, এই তিনটে মাধ্যমে আমরা ইরিগেশনটা করে থাকি। ঠিক আছে, ফার্স্ট অফ অল আসছি আমরা সারফেস ওয়াটার। এই যে সারফেস ওয়াটার এখানে আমরা কি কি পাচ্ছি, রিভার পাচ্ছি, লেক পাচ্ছি, পন্ড পাচ্ছি এবং ক্যানেল পাচ্ছি। সারফেস ওয়াটার বলতে বললে কোন জায়গায় জিনিসটাকে বোঝা যাচ্ছে বলো, যেটা ভূপৃষ্ঠের জল, যেটা আমাদের স্টোর করা থাকছে, যেটা আমাদের নেচারে স্টোর থাকছে। যেমন হচ্ছে কি, একটা হচ্ছে কি রিভার, দুই হচ্ছে লেক, তিনে হচ্ছে পন্ড, চারে হচ্ছে ক্যানেল।
নম্বর পয়েন্টে আসছি গ্রাউন্ড ওয়াটার। গ্রাউন্ড ওয়াটারটা তাহলে কি? গ্রাউন্ড ওয়াটার কি? ভূগর্ভস্থ জল, মানে যেটা আমাদের মাটির তলাতে থাকছে, সেই জলটা নিয়ে আমরা যখন তাকে পাম্প করে তুলছি, যখন আমরা আমাদের যে শস্য কাজে লাগাচ্ছি, সেটা হচ্ছে আমাদের কি গ্রাউন্ড ওয়াটার। সেখানে আমরা কোথায় পাচ্ছি সেটা? সেটা হচ্ছে ওয়েল মানে কূপে পাচ্ছি, টিউবওয়েল মানে নলকূপে পাচ্ছি, বোরওয়েল মানে হচ্ছে আমাদের যে বড় বড় যে বোরিং বলি আমরা, সে বোরওয়েলের রয়েছে। এইখান থেকে আমরা গ্রাউন্ড ওয়াটারটা পাম্পের মাধ্যমে তুলছি এবং সেচের কাজে ব্যবহৃত করছি। তোমরা দেখেছো এখন মোটামুটি ওই আমাদের যে ক্ষেত বলো খামার বলো, ওইখানে এখন একটা শ্যালো বলে পাম্পের একটা সরকার থেকে বসানো হচ্ছে, যেখানে আমাদের প্রচুর পরিমাণে ইরিগেশনের দরকার হচ্ছে। সেখানে দেখবে সবসময় ওখানে আমাদের চাষ হয়। আরেকটা কি আছে বলতো? রেন ওয়াটার হারভেস্টিং। রেন ওয়াটার হারভেস্টিং বলতে কি, মানে যেখানে আমরা জলটাকে সংগ্রহ করে রাখবো। ধরো কোনো তোমার বাড়িতে বাড়িতে একটা চৌবাচ্চা রয়েছে। চৌবাচ্চা মানে বুঝতে পারছো, যেগুলো সিমেন্টের দিয়ে তৈরি হয়, সেই চৌবাচ্চা রয়েছে। সেখানে আমরা কি করছি, যে আমাদের ছাদের জল বলো, এটা আমরা ছাদের জল আকাশ থেকে অটোমেটিকলি পড়ছে জলটা, সেই জলটা আমরা ওখানে স্টোর করছি। কি বলেছে? কালেক্টিং অ্যান্ড স্টোরিং রেন ওয়াটার ফর লেটার ইউজ। আমরা কালেক্টিং করছি যখন এই যে বৃষ্টি হচ্ছে, ধরো আমাদের বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়, সেখান থেকে আমরা কি করছি, জলটাকে কালেক্ট করছি এবং স্টোর করছি কোথায়? বাড়িতে বিভিন্ন ট্যাঙ্কে স্টোর করছি, কোনো চৌবাচ্চা আমরা মাঠের মধ্যে করে রেখেছি, তো সেখানে স্টোর করছি। এইভাবে আমাদের সোর্সটা আমরা পাই আর কি, রেন ওয়াটার হারভেস্টিং যেটা। তাহলে আরেকবার ক্লিয়ার করে নিই, সারফেস ওয়াটার মানে হচ্ছে কি ভূপৃষ্ঠের জল, মানে যেটা আমাদের পৃথিবীর ওপরে রয়েছে জলটা, মানে যেটা রিভার, লেক, পন্ড, ক্যানেলে রয়েছে, সেই জলটাকে সারফেস ওয়াটার বলছি। গ্রাউন্ড ওয়াটার বলতে কি বোঝায়? যেটা আমাদের ভূপৃষ্ঠের নিচে, মানে ভূগর্ভের জল, ভূগর্ভস্থ জল সেখানে রয়েছে। সেটা কোথায় কোথায় পাওয়া যাচ্ছে? ওয়েলে পাওয়া যাচ্ছে, টিউবওয়েলে পাওয়া যাচ্ছে এবং বোরওয়েলে পাওয়া যাচ্ছে। আরেকটা কি রয়েছে? রেন ওয়াটার হারভেস্টিং। রেন ওয়াটার হারভেস্টিং বলতে কি হচ্ছে, বা বৃষ্টির জল যেটা আমরা সংগ্রহ করে রাখছি, সেটা আমাদের স্টোর থাকছে কোনো একটা জায়গাতে, আমরা প্রথমে সেটা কালেক্ট করছি এবং তারপর সেটাকে স্টোর করছি এবং পরে দফায় দফায় সেটাকে ইউজ করছি। এটাই হচ্ছে আমাদের রেন ওয়াটার হারভেস্টিং বলো, বা টোটাল যে সোর্স, সেটা হচ্ছে আমাদের এই তিনটে পয়েন্টকে ধরে করা হয়। এর পরের পয়েন্ট, টাইপস অফ ইরিগেশন সিস্টেম। আমাদের যে ইরিগেশন সিস্টেম রয়েছে তা কটি টাইপের হয়? আমরা এখানে দেখতে পারবো যে 4 রকমের আমাদের ইরিগেশন সিস্টেম রয়েছে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে কি বলতো, সারফেস ওয়াটার, সারফেস সারফেস ইরিগেশন। 2 নাম্বারে হচ্ছে কি স্প্রিংকলার ইরিগেশন। 3 নাম্বারে কি ড্রিপ ইরিগেশন। 4 নাম্বারে কি আসছে সাব সারফেস ইরিগেশন। এই যে 4টে রয়েছে, এই 4টেই হচ্ছে আমাদের ইরিগেশন সিস্টেমের মেন পার্ট বলো বা টাইপস বলো। এটা এই 4 প্রকার ইরিগেশন আমাদেরকে পুরো ইরিগেশন সিস্টেমটা কন্ট্রোল করে। আমরা প্রথম পয়েন্ট যেটা রয়েছে সারফেস ইরিগেশন। সারফেস ইরিগেশনের যদি ছোট্ট করে একটা আমি ডেফিনেশন তোমাদেরকে বলে দিই বাংলাতে, তাহলে মনে হয় এটা তোমাদের সারা জীবন মনে থাকবে। যেটা কি বলতে চাইছি বলতো, সারফেস ইরিগেশন মানে অ্যাকচুয়ালি বলছে ফসলে যখন আমরা জল প্রয়োগ করি বা প্রয়োগের যে পদ্ধতি, যেখানে মাধ্যাকর্ষণ শক্তি ব্যবহার করে মাটির উপরভাগে জল সরবরাহ করা হয়, এটাই হলো এক কথায় সারফেস ইরিগেশন। আরেকবার বলছি, ফসলে যখন জল আমরা প্রয়োগ করি, যে সেই যে পদ্ধতিটা যেখানে মাধ্যাকর্ষণ শক্তি ব্যবহার করে মাটির উপরিভাগে জল সরবরাহ করা হয়, সেটি হলো আমাদের সারফেস ইরিগেশন।
দেখো এই সারফেস ইরিগেশনকে আবার আমরা তিনটি ভাগে ভাগ করে থাকি। একটি কি বলতো, ফ্লাড ইরিগেশন, 2 নম্বরে হচ্ছে ফুরো ইরিগেশন, 3 নম্বরে হচ্ছে বেসিন ইরিগেশন, তাই তো? তাহলে আমরা প্রথমে বেসিন ইরিগেশনটা সম্বন্ধে কিছু শুনে নিই। বেসিন ইরিগেশন কোনটা বোঝায়? যেটা সমতল বা বাঁধ দ্বারা বেষ্টিত প্লেটের মধ্যে জলটি আটকানো থাকে। সমতল বাঁধ দ্বারা বেষ্টিত মানে ধরো কোনো একটা, আমরা নিশ্চয়ই বাড়িতে বেসিন দেখেছি না, ওই বেসিনের মতো সারফেস আমাদের মাঠে একটা তৈরি করা হয়, সেখানে জল আটকে রাখা হয়, সেটাকে আমরা কি বলছি? বেসিন ইরিগেশন। এরপরে বলছি পুরো ইরিগেশন। ইংরেজিতে যদি বলা হয় তাহলে কি বলবে? ওয়াটার ফ্লোজ থ্রু স্মল চ্যানেলস বিটুইন ক্রপ রোজ, ইটস কল পুরো ইরিগেশন। আরেকবার বলছি, ওয়াটার ফ্লোজ থ্রু স্মল চ্যানেলস বিটুইন ক্রপ রোজ। মানে কি? আমাদের যখন আমরা জলটা সরবরাহ করছি, কি হচ্ছে, যখন ধরো আমাদের যে ফসলগুলো লাগানো আছে সেগুলো তো একটা সারিবদ্ধভাবে থাকে, তার মাঝে দিয়ে যে জলটা প্রবাহিত করা হয় সেটাকে কি আমরা বলছি? পুরো ইরিগেশন। এরপরে আসছে কি? ফ্লাড ইরিগেশন। ফ্লাড ইরিগেশনটা কি? দেখো ফ্লাড মানে কি? বন্যা। তাহলে বন্যার সময় কি হয়? এটা কি হয়? এর মধ্যে রয়েছে কৃষি জমিতে জল প্রবাহিত করা হয় যাতে ফসল সেচের জন্য ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এটা হচ্ছে আমার ফ্লাড ইরিগেশন। বোঝা গেছে? এরপরে আমরা নেক্সট পয়েন্টে আসছি। আমরা এবারে জানবো স্প্রিংকলার ইরিগেশন সম্বন্ধে। আমাদের পরবর্তী পয়েন্ট ছিল এটা, স্প্রিংকলার ইরিগেশন। এর মানেটা কি বলতো? স্প্রিংকলার মানে হচ্ছে, বুঝতে পারছি, রোটেশনালি কাজ করবে। এটা যদি আমাদের একটা ছোট্ট ডেফিনেশন আমরা পেয়ে যাই, তাহলে ডেফিনেশনটা কি হবে? আমি প্রথমে ইংরেজিতে বলছি, তারপর বাংলাতে তোমাদেরকে কনভার্ট করে দেবো। ইট ইজ এ মেথড অফ অ্যাপ্লাইং ওয়াটার টু ক্রপস or lawns by spraying it through the air, similar to natural rainfall. This method is used to supplement rainfall or provide irrigation in area where rainfall is insufficient. তাহলে কি বলতে চাইছে? কি বললো? এটি একটি প্রাকৃতিক বৃষ্টিপাতের মতো বাতাসের মাধ্যমে স্প্রে করে ফসল বা জল প্রয়োগের ফসল বা লন জল প্রয়োগের একটি পদ্ধতি। এই পদ্ধতিটি বৃষ্টিপাতের পরিপূরক বা অপহার্য বা অপর্যাপ্ত বৃষ্টিপাতের ক্ষেত্রে সেচ প্রদানের জন্য ব্যবহৃত হয়। এটা হচ্ছে আমাদের স্প্রিংকলার ইরিগেশনের ইংরেজি এবং বাংলা ডেফিনেশন। একটু সবাই এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। এরপর স্প্রিংকলার ইরিগেশন আমাদের ইউজেসগুলো দেখো কি কি হয় বা কোথায় কোথায় ব্যবহৃত হয়। ওয়াটার ইজ স্প্রেড, দেখো আমি একটু তোমাদেরকে হাইলাইট করে দেখাচ্ছি। দেখো কি বলছে, ওয়াটার ইজ স্প্রেড লাইক রেন ইউজিং স্প্রিংকলার। কি বললাম তখন? যে আমাদের যে জলটা স্প্রেড করে মানে ছড়ায়, যেমন আমাদের বৃষ্টির জল ছড়ায় সেরকমভাবে এটা স্প্রিংকলারের মাধ্যমে এই জলটাকে আমাদের ফসলের উপরে ছড়ানো হয়। নেক্সট পয়েন্ট কি বলছে? সুটেবল ফর অল টাইপস অফ ক্রপ। এই স্প্রিংকলার ইরিগেশন আমরা যে কোনো সিজনে যে কোনো সময় আমরা ব্যবহার করতে পারি যে কোনো ফসলের উপরে। তাই কি বলেছে? সুটেবল ফর অল টাইপস অফ ক্রপস। দেখো যখন ধান হবে ধান, পাটের সময় পাট, বা গম যখন হবে গম, বা আদার্স যেসব সবজিগুলো হয় আমরা স্প্রিংকলার ইরিগেশন হিসেবে ব্যবহার করতে পারি। আরেকটা কি, থার্ড পয়েন্ট, এটা হচ্ছে একটা মোস্ট পয়েন্ট, সেটা হচ্ছে কি সেভ ওয়াটার।
আমাদের যে অন্যান্য যে ইরিগেশনগুলো আমরা শুনেছি আগে, সেগুলোতে জল কিন্তু আমাদের প্রচুর ওয়েস্টেজ হয়, ইরিগেশন করলেও আমাদের জল ওয়েস্টেজ হয়, কিন্তু এই স্প্রিংকলার ইরিগেশন প্রচুর কিন্তু আমরা জলটাকে সেভ করতে পারবো, জলের খরচটা কম করতে পারবো এবং কাজটা আমার অতিরিক্ত করতে পারবো। এটা হচ্ছে আমার এটার বেনিফিট। আমার পরবর্তী পয়েন্ট আছে কি, ড্রিপ ইরিগেশন। তো ড্রিপ ইরিগেশন এরও একটা ছোট্ট একটু ডেফিনেশন দিয়ে দিই। ড্রিপ ইরিগেশন is a irrigation system that delivers water slowly and directly to the base of the plant's root. It helps reduce water and nutrient waste and increase crop yields. It is also called micro irrigation or drip irrigation. এটা ছিল আমাদের বাংলাতে ডেফিনেশনটা ড্রিপ ইরিগেশনের। আসছি এটার বাংলাটা কি হবে তাহলে। বাংলায় যদি একটুকু শুনে নেওয়া হয় তাহলে আমার মনে হয় আমাদের বুঝতে সুবিধা হয় খুব, তাই বাংলাটাও আমি সাথে বলে দিচ্ছি। এটি এমন একটি সেচ ব্যবস্থা যা ধীরে ধীরে এবং সরাসরি গাছের শিকড়ের গোড়ায় জল সরবরাহ করে। এটি জল এবং পুষ্টি অপচয় কমাতে এবং ফসলের ফলন বাড়াতে সাহায্য করে। একে মাইক্রোসেচ বা ফোঁটা সেচও বলা হয়ে থাকে। তাহলে বোঝা গেল আমাদের এই যে ড্রিপ ইরিগেশনটা, এটা আমাদের যে ফসল রয়েছে তার একদম গোড়াতে প্রোভাইড করা হয়। তো সেখানে কি হয়, তাড়াতাড়ি আমাদের ফসল ইনক্রিজ হতে সাহায্য করে। তো এখানে যে পয়েন্ট রয়েছে দেখো কি বলেছে, ওয়াটার ড্রিপস স্লোলি টু দ্য রুটস অফ প্ল্যান্টস থ্রু পাইপস অ্যান্ড ইমিটেটরস। কি বলেছে, নির্গমনকারী যন্ত্রের মাধ্যমে ধীরে ধীরে জল গাছের গোড়ায় পৌঁছায়। 2 নম্বরে কি বলছে, বেস্ট ফর ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস। ফল এবং বিভিন্ন সবজির জন্য ড্রিপ ইরিগেশন খুব মূল্যবান। 3 নম্বর কি বলছে, সেভ ওয়াটার অ্যান্ড ফার্টিলাইজার। এই ড্রিপ ইরিগেশন জল তো সাশ্রয় করেই, তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণ যেসব সার রয়েছে সেগুলোও সাশ্রয় করে থাকে। নেক্সট পয়েন্ট আসছি, সাবসারফেস ইরিগেশন। এটার একটা ছোট্ট ডেফিনেশন আমি বলে দিই। সাবসারফেস ইরিগেশন means irrigation below the ground water. So below the ground, in this method water is delivered directly to the roots of the plant, which is more effective than watering through the surface of the soil. তাহলে এটা যদি বাংলায় আমাদেরকে বলা হয় তাহলে কি বলা হবে, যে সাবসারফেস ইরিগেশন হলো মাটির নিচে সেচ ব্যবস্থা করা। এই পদ্ধতিতে জল সরাসরি গাছের শিকড়ের কাছাকাছি পৌঁছে দেওয়া হয়, যা মাটির উপরিভাগ দিয়ে জল দেওয়ার চেয়ে বেশি কার্যকর হয়। সাবসারফেস ওয়াটার বলতে আমরা যেটা প্রথমে বলেছি সেটা হচ্ছে আমাদের ভূগর্ভস্থ জল। এখানে আমাদের মাত্র দুটি পয়েন্টের মধ্যে বুঝিয়ে দেওয়া হয়েছে, বোঝাই যাচ্ছে ভূগর্ভস্থ জল আমরা কিভাবে তুলে থাকি। তো পয়েন্ট 1 নম্বরে কি দিয়েছে একটু দেখে নেব। ওয়াটার অ্যাপ্লাইড বিলো দ্য সয়েল সারফেস থ্রু বুরিড পাইপ। কি বলছে, মাটির পৃষ্ঠের নিচে চাপা পাইপের মাধ্যমে জল প্রয়োগ করা হয়। 2 নম্বর কি আসছে, এক্সপেন্সিভ বাট ভেরি এফিসিয়েন্ট। ব্যয়বহুল সাবসারফেস ইরিগেশন হলেও কিন্তু এটি খুব কর্মক্ষমতাতে খুব দক্ষ। এটা ছিল আমাদের সাবসারফেস ইরিগেশনের একটা মানে ভালো দিক। তো আমরা চলে যাব এবারে নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্ট আমরা পেয়ে গেছি
যেটা হচ্ছে ইরিগেশন ইকুইপমেন্টস ইউজ। ইরিগেশন যে আমাদের পার্টটা রয়েছে সেখানে কি কি ইকুইপমেন্টস আমরা ব্যবহার করি। এক নম্বরে কি আছে দেখো, পাম্পস। পাম্প আমরা সবাই দেখেছি, একটা হচ্ছে সেন্ট্রিফিউগাল পাম্প, একটা হচ্ছে সাবমার্সিবল পাম্প। তাহলে এখানে সেন্ট্রিফিউগাল পাম্প বলতে আমরা কি বুঝি? একটি সেন্ট্রিফিউগাল পাম্প হলো এমন একটি পাম্প যা ঘূর্ণমান ইম্পেলার ব্যবহার করে তরল পদার্থকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করে। যেটা আমাদের মূলত আমরা যে সেচ ব্যবস্থাতে যে পাম্পগুলো ব্যবহার করে থাকি, এক জায়গা থেকে সাকশন দিয়ে জলটা আমরা তুলি, এক জায়গায় রোটেট হয়ে পাম্পটার মধ্যেই যেটা রোটেশন করা থাকে রোটেশন হয় এবং সামনে দিয়ে ডেলিভার্ড হয়। এটা আমাদের সেন্ট্রিফিউগাল পাম্পের একটা বড়সড় উদাহরণ। সাবমার্সিবল পাম্প আমরা সবাই দেখেছি যে যে সাবমার্সিবল কোথা ব্যবহার করা হয়, আমাদের বোরিংয়ে বসানো হয়, সেখানে সাবমার্সিবল পাম্পটা আমরা ফিট করা থাকে, সেখান থেকে আমাদের অটোমেটিক্যালি ইলেকট্রিক সাপ্লাই দেওয়ার পরে জল আমাদের ফসলে চলে আসে। তো নেক্সট আসছে কি, পাইপস। পাইপস আবার দু ধরনের হয়, একটা হচ্ছে কি পিভিসি, আরেকটা হচ্ছে এইচডিপিই। তো পিভিসি এই যে ওয়ার্ডটা রয়েছে এটা আমাদের ফুল ফর্মটা একটু জেনে নেওয়াটাই বেটার। সেটা হচ্ছে কি পলিভিনাইল ক্লোরাইড। না, এটা কি জিনিসটা পিভিসি? এটা হচ্ছে কি একটা সিনথেটিক পলিমার যা প্লাস্টিক তৈরিতে ব্যয়বহুলভাবে ব্যবহৃত হয়। এটিকে বাংলায় পলিভিনাইল ক্লোরাইড বা সংক্ষেপে পিভিসিও বলে। এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম উৎপাদিত প্লাস্টিক বলে আমরা পরিচিতি পাই। এরপর আসছি এইচডিপিই। এটি একটি হাই ডেন্সিটি পলিইথাইলিন পাইপ, বাংলায় একে উচ্চ ঘনত্বের পলিথিন পাইপ বলা হয়ে থাকে। এটি এক ধরনের প্লাস্টিকের পাইপ যা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, যেমন জল সরবরাহ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়, গ্যাস পরিবহনে ব্যবহৃত হয় এবং শিল্প কলকারখানাতে এগুলো ব্যবহৃত হয়। নেক্সট পয়েন্ট কি আসছি, ভালভ অ্যান্ড কন্ট্রোলস। ভালভ মানে ধরো কোনো একটা পাইপ লাইন হয়েছে, সেখানে যদি আমাদের একটা মাস্টার বা চেক ভালভ না দেওয়া হয় তাহলে সেই জায়গাটা জলটা পাসিং হচ্ছে না, যাচ্ছে না, ওখানে স্টপ হয়ে যাচ্ছে, বা কোথাও ধরো কিছু দূরে গিয়ে পাইপটা ফেটে গেছে, সেখানে ওই ভালভ আমরা ইউজ করতে পারি। অ্যান্ড কন্ট্রোলস, ওই যে বললাম কন্ট্রোল করার ব্যাপারটা, আমরা কন্ট্রোল করতে পারবো আর কি। এরপরে নেক্সট পয়েন্ট কি আসছে, স্প্রিংকলার হেডস। স্প্রিংকলার হেডস এটা যদি না থাকে তাহলে আমাদের এই যে স্প্রিংকলার ইরিগেশন আমরা কথাটা বললাম কিছুক্ষণ আগে, এটা আমাদের কাজ করবে না। হেডটা যদি না থাকে তাহলে তো আমাদের ওয়াটার তো উপর দিকে বা সাইড দিকে যেদিকে ইচ্ছে যাবে, রোটেট হবে না। নেক্সট আসছে কি ড্রিপ এমিনেটার্স। ড্রিপ এমিনেটারটা কি, ওই যে বললাম যে আমাদের ফসলের সাইডে বা শিকড়ের একদম ডাইরেক্ট কন্ট্যাক্টে যে ওয়াটারটা যাচ্ছে সেটাই হচ্ছে ড্রিপ এমিনেটার্স। নেক্সট পয়েন্ট কি আসছে, ফিল্টার অ্যান্ড প্রেসার রেগুলেটর। ফিল্টার তো আমরা সবাই জানি ফিল্টার কি জিনিস, জলটাকে পরিশুদ্ধ করে, এবং প্রেসার রেগুলেটর যে কতটা পরিমাণে আমার ধরো একটা 5 ফুট নিচে, সাপোজ বলছি 5 ফুট নিচে আমার জলটা রয়েছে, আমার পাম্পের ক্ষমতা অতটা নেই, তো সেখানে আমাদেরকে পাম্পকে সেখানে কি হয় রেগুলেটর আমরা ইউজ করে, রেগুলেটর মানে কি সিস্টেমটাকে কন্ট্রোল করা আর কি, যে কতটা পরিমাণ স্পিড দিলে এখানে ফসলটা আমার জল জমিটা তাড়াতাড়ি বেড়ে যাবে, মানে হয়ে যাবে জল, সেই ব্যাপারটা হচ্ছে আমার প্রেসার রেগুলেটর। বোঝা গেছে? আসছি আমরা নেক্সট পয়েন্টে। এই পয়েন্টটি হচ্ছে কি মেনটেনেন্স অফ
ইরিগেশন সিস্টেম। তাহলে মেনটেনেন্স বলতে কি বোঝায়? মেনটেনেন্স মানে কি? তার একটা পর্যবেক্ষণ করা, বা তার একটা মানে ধরো কোনো একটা মেশিন ঠিকঠাক কাজ করছে কি না, যদি সেটা কাজ করা বন্ধ করে দেয় তাকে আমাকে সারানো, এটাই হচ্ছে আমার মেনটেনেন্স। মানে অ্যাকচুয়ালি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সব জায়গাটাকে। ধরো আমরা এখন ফোন নিয়ে তো সারাদিন ব্যস্ত থাকি, তাহলে এই যে ফোনে আমরা ভিডিও স্ক্রল করতে করতে দেখলাম ফোনটা হঠাৎ করে আমার চার্জ শেষ হয়ে গেল। তাহলে কি হলো? চার্জ শেষ হয়ে গেলে সুইচ অফ হয়ে গেল। সুইচ অফ হয়ে যাওয়া মানে আমি আর সেটা দেখতে পাবো না। তাহলে আমাকে কি করতে হবে? চার্জ দিতে হবে। এই যে এই সিচুয়েশনটাই হচ্ছে আমাদের কি হচ্ছে, একটা পরিচর্যা করা, মানে সেটাকে মেনটেনেন্স করা। চার্জটা আমার সঠিক সময়ে দিলাম। তেমনি আমাদের কি হচ্ছে, যে ইরিগেশন সিস্টেম রয়েছে, সেই ইরিগেশন সিস্টেমে আমরা যেসব ইকুইপমেন্টসগুলো ব্যবহার করছি, একটু আগে পড়লাম আমরা ইকুইপমেন্টস, সেই ইকুইপমেন্টস যেগুলো ব্যবহার করছি সেগুলোকে আমাদেরকে মেনটেনেন্স করতে হবে। তো কি কি পয়েন্টের মাধ্যমে আমরা মেনটেনেন্সটা দেখছি? ফার্স্ট পয়েন্ট কি বলেছে? ক্লিন ফিল্টার রেগুলারলি। আমাদের যে ফিল্টার রয়েছে লাগানো, সাকশন হেডে বলো বা আমাদের যে ইরিগেশন সিস্টেমের পাম্পের যে হেডে বলো, সেখানে যে একটা ফিল্টার লাগানো থাকে, সেখানে কি হয় যে অনেক কিছু ময়লা জমে যায়। তাহলে কি হবে? সেই জায়গাটা আমাদেরকে ক্লিন করতে হবে রেগুলারলি। 2 নম্বরে কি আছে? চেক পাইপ অ্যান্ড জয়েন্ট ফর লিকেজ। আমাদের যে পাইপের জয়েন্ট হয়, তোমরা দেখেছো আমাদের যে এখন গ্রামে গ্রামে ওই টাইম কলের যে লাইনটা এসেছে পিসিডি থেকে, ওখান থেকে যে লাইনটাগুলো এসেছে, ওখানে অনেক সময় কী হয়? লিকেজ হয়। পাইপের যে জয়েন্টগুলো সেগুলো অনেক দিন হওয়ার পরে যে ওখানে যে একটা লিকুইড দেওয়া থাকে, লিকুইডটা নষ্ট হয়ে যায়। তাহলে কি হয়? সেই জায়গাটা আমাদেরকে কিছুদিন পর পর চেক করতে হবে, যে আমাদের এই যে পাইপটা এখানে পুরো জমির মধ্যে বেছানো আছে, সেখানে কোথাও জল লিক বা জয়েন্টগুলো নষ্ট হয়ে গেছে কিনা সেটা দেখতে হবে। 3 নম্বরে কি আছে? মেনটেন পাম্প অ্যান্ড মোটর পার্টস। ওই যে বললাম ফোনের গল্পটা, সেম দেখো এখানে চলে এসছে পাম্পটা আমাদেরকে মেনটেন করতে হবে, দেখতে হবে পাম্পের মধ্যে সঠিক পরিমাণ ফুয়েল আছে কি নেই, পাম্পের আওয়াজটা ঠিকঠাক কাজ করছে কি না। এই যে পাম্পের যে আমাদের রোটেশনাল যে হেডটা রয়েছে, রোটেশন হেড বা সামনের যে ডেলিভার্ড হেড যেটা রয়েছে, ওখানে দেখতে হবে যে ঠিকঠাক ওয়াটারটা ফ্লো করছে কিনা। এবং যে মোটরের যে পার্টসগুলো রয়েছে, মোটরের পার্টস বলতে ধরো প্লাগ রয়েছে, ভিতরের ইঞ্জিনের আওয়াজ রয়েছে, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে জিনিসটা সঠিকভাবে কাজ করছে কি নেই। পরের পয়েন্ট কি আসছি? অ্যাভয়েড ব্লকেজ ইন ইনলেটস অর নোজেলস। দেখবে অনেক সময় যখন যে ডেলিভারি হেডটা থাকে, ডেলিভারি পাম্পের যে ডেলিভারি হেড বা স্প্রিংকলার যে মুখে যে বেরোয় ওয়াটারটা, সেটা অনেক সময় কি ব্লকেজ হয়ে যায়। ওই জায়গাটাতে অনেক সময় কি হয়, আমাদের জলের অনেক কিছু প্রবলেম থাকার কারণে ওই জায়গাতে মুখটা ব্লক হতে থাকে, বা নজেল যেটা থাকে আমাদের স্প্রিংকলার ইরিগেশনে যে নোজেলটা থাকে সেটাতে ব্লকেজ আসতে থাকে, সেটাকে আমাদেরকে পরিষ্কার করতে হবে রেগুলারলি। এটাই হচ্ছে আমাদের ইরিগেশন সিস্টেমসের মেনটেনেন্স পার্ট। আসছি আমরা নেক্সট পয়েন্টে। এই পয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট একটা, দেখো কি লেখা আছে? সেফটি অ্যান্ড এনার্জি সেভিং টিপস। সব জায়গায় কিন্তু এটা পাওয়া যায় না। সেফটি ফার্স্ট, আমাদেরকে ইরিগেশন সিস্টেমে বলো বা যে কোনো সিস্টেমে বলো, সেফটিটা আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। এবং এনার্জি কিভাবে আমরা সেভ করব, আমাদের যে ইলেকট্রিসিটিটা পড়ছে সেটা কিভাবে সেভ করব, বেশি বিল যাতে না আসে তার কি ব্যবস্থা নেব। দেখো ফার্স্ট পয়েন্ট কি বলেছে? টার্ন অফ পাম্প হোয়েন নট ইন ইউজড। যখন আমরা পাম্প বা ইউজ করব না, যখন আমরা এই কোনো জমিতে জল দেব না, অথচ আমরা জল লাগবে না, অথচ আমরা পাম্প চালিয়ে রেখেছি, তাহলে সেখানে আমার কি হলো? পাম্পের ক্ষতি হলো। দ্বিতীয়ত হচ্ছে কি, এনার্জিটা আমার সেখানে ইলেকট্রিসিটিটা বেশি পুড়লো।
তাহলে সেখানে কি করতে হবে, পাম্পটাকে বন্ধ করে দিতে হবে এবং নর্মাল যখন দরকার হবে তখন চালাতে হবে। নেক্সট পয়েন্ট কি বলেছে, ইউজ প্রপার ভোল্টেজ স্টেবিলাইজার। যদি আমাদের পাম্প চালানোর সময় ইরিগেশন সিস্টেমে যখন আমরা কোনো পাম্প চালাবো তখন আমাদের হিউজ পরিমাণ একটা ইলেকট্রিসিটির দরকার হয়। তখন কি হয়, অনেক সময় দেখা যায় ভোল্টেজটা খুব লো আছে, আমাদের পাম্পটা চলছে না। তখন আমাদেরকে কি একটা রাখতে হবে, আমাকে প্রপার একটা স্টেবিলাইজার এনে রাখতে হবে ভোল্টেজের, যাতে আমরা ভোল্টেজটা মেনটেন করতে পারি। পরে কি আসছে, অ্যাভয়েড ওয়াটার লগিং অ্যান্ড ওভার ইরিগেশন। খেয়াল রাখতে হবে যাতে অতিরিক্ত জল আমার জমিতে না চলে যায় আর প্রচুর পরিমাণে ওভার না হয়ে যায়, জাস্ট এটাই। নেক্সট কি আছে, ইউজ সোলার পাম্প ইফ পসিবল। যদি আমরা সবার প্রথমে বলেছিলাম আমার মনে হয় যে আমাদের জমিতে জমিতে সোলার পাম্প সেট বসানো হচ্ছে, তো সেটাই যদি আমরা সোলার পাম্পটা ইউজ করতে পারি তাহলে কি হবে, আমরা নেচার থেকে আমরা এনার্জিটা কালেক্ট করব, তাহলে আমাদের যে বিলটা সেটা আমাদেরকে লাগবে না, যে ইলেকট্রিসিটি বিল সেটা আমাদেরকে প্রোভাইড করতে হবে না। আমরা ডাইরেক্ট সান থেকে আমরা এনার্জি তৈরি করব এবং আমাদের যে ইরিগেশন সিস্টেমে পাম্প রয়েছে সেখানে আমরা ইউজ করব। দ্যাটস ইট। এটাই মোটামুটি তোমাদের এতক্ষণ যেটুকু পড়ালাম, যদি ভালো করে বুঝে থাকো মোটামুটি বেসিক পার্টটা তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আর বেসিক পার্টটা ক্লিয়ার হয়ে গেলে তারপরে আসছি আবার অন্যান্য যেসব রয়েছে তোমাদের পার্টের, ইরিগেশন পার্টে আলোচনা করব। আমরা আসছি নেক্সট পয়েন্টে। লাস্ট টাইম তোমাদেরকে জাস্ট একটা ছোট্ট নোটস আকারে বলবো, কি বলতো, যে সব ফার্স্ট ইংলিশটা একটু বলে দিই, পরে বাংলাটা বলছি। কি বলছে, ইরিগেশন ইজ এসেন্সিয়াল ফর সাকসেসফুল ফার্মিং, especially is in areas with less rainfall. Understanding different irrigation method help in efficient use of water and improve agriculture productivity. কি বলেছে, তাহলে বাংলাটা তোমাদেরকে একটু বলেই দিই শেষবেলায়, যে সফল কৃষিকাজের জন্য সেচ কিন্তু অপরিহার্য, বিশেষ করে কম বৃষ্টিপাতের এলাকাতে। যেখানে ধরো বৃষ্টিপাত খুবই কম, হয়তো বছরে এক আধবার বৃষ্টিপাত হয়, সেখানে তো ইরিগেশন একদম জাদুর মতো কাজ করবে। তারপরে কি বলছে, বিভিন্ন সেচ পদ্ধতি বোঝা জলের দক্ষ ব্যবহার সহায়তা করে এবং কৃষি উৎপাদনশীলতা উন্নত করে। কেন বলতো, যেখানে ধরো বৃষ্টিপাত হয় না, অনেক অনেক জায়গা আছে যেখানে খুব লো রেনফল হয়, এখানে বছরে একবার কি দুবার বৃষ্টিপাত হয় বা না হয় বললেই চলে, সেখানে তাহলে তো মানুষকে জনকে তো খেতে হবে, সেখানে আমাদের এই ইরিগেশন সিস্টেমটা কাজ করে। তো যাই হোক, থ্যাংক ইউ, অনেকক্ষণ আমার এই বক্তব্য তোমরা বা পড়ানো যাই বলো শুনলে, কেমন লাগলো তা কমেন্টে জানিও। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ সকলকে, ভালো থেকো সবাই, ভালো রেখো।